আমাদের সামনে যে চার্টটা আছে সেখানে দেখো যে স্যালিনিটি ভেরিয়েশনস, অর্থাৎ বিভিন্ন সাগর মহাসাগরগুলোতে কী ধরনের, ইনফ্যাক্ট সাগর মহাসাগরও নেই, ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে তোমাদের পড়াচ্ছিলাম যে অবাধ জলের সঞ্চালন, তারপরে বাষ্পীভবন, ঘনীভবন ইত্যাদি কিভাবে এরা নিয়ন্ত্রিত করছে, অধক্ষেপণ কীভাবে, বায়ু, তারপরে আইস ফর্মেশন প্রভৃতি যে ফ্যাক্টরসগুলো কীভাবে সমুদ্র জলের লবণতাকে নিয়ন্ত্রণ করে। তো এখানেও এই পার্টেও আমরা সেটার একটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে একটু দেখে নিই। নর্মাল ওপেন ওশান, দেখো এখানে লেখা আছে যে স্বাভাবিকভাবে যে উন্মুক্ত যে সাগর মহাসাগরগুলো, দেখো সেখানে অবশ্যই আগের যে ফ্যাক্টরসগুলোর কথা উল্লেখ করলাম সেগুলোর উপরে নির্ভর করে গড় সমুদ্র জলের লবণতা তো আমরা জানি যে 35 পার্টস পার 1000। এখানে দেখো লেখা আছে 33 to 38 পার্টস পার 1000। এবারে একটু চলে এসো বল্টিক সাগর। আচ্ছা, বল্টিক সাগর আমি যেখানে স্কেলটা দেখাচ্ছি অ্যাপ্রক্সিমেটলি বল্টিক সাগর এরকম একটি স্থানে, ঠিক আছে। এই পার্টটাতে হচ্ছে বল্টিক সাগর, যেখানে আমার স্কেলের নিচের দিকে টিপটা পয়েন্ট করছে, এই পোর্শনে বল্টিক সাগর। বল্টিক সাগরের এখানে আশেপাশে থেকে অনেক স্বাদু অনেক মানে নদী এসে মেশে, এবং এটা একটা কারণ হতে পারে যে কারণের জন্য কিন্তু, বা নদী এসে যেটা বলছি যে তোমার মানে পতিত হয়, যে কারণে কিন্তু বল্টিক সাগরের এই পোর্শনটিতে দেখা যেতে পারে যে লবণতা কম। এছাড়াও তোমরা বুঝতে পারছো অক্ষাংশগত বিস্তারে দেখতে গেলে যদি আমরা দেখি তাহলে শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলের কাছাকাছি পৌঁছে যাচ্ছে, ইনফ্যাক্ট মেরুপ্রায় অঞ্চলের কাছাকাছি অলমোস্ট। লবণতা কম এই ক্ষেত্রেও একটা কারণ হচ্ছে কারণ এখানে বাষ্পীভবনের হারও কম। তো শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল বলো যা বলো, তো এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা জানি বাষ্পীভবনের হার কম থাকে বলে এখানে কিন্তু লবণতা কম। দেখো এখানে ওই জন্য উল্লেখ করা আছে অনলি 10 পার্টস পার 1000। সিমিলারলি লোহিত সাগরের ক্ষেত্রে পার্শিয়ালি আবদ্ধ, গালফ অফ পার্শিয়া লোহিত সাগরের ক্ষেত্রে পার্শিয়ালি আবদ্ধ। তো পার্শিয়ালি আবদ্ধ অংশে আমরা দেখতে পাবো সেখানেও কিন্তু হাইপার স্যালাইন অর্থাৎ স্যালিনিটি বা লবণতা বেশি। গ্রেট সল্ট লেক আছে। একটা জিনিস আমি একটু দেখাবো, এখানে দেখো কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর, এবং এখানে দেখো মরু সাগরের পার্সেন্টেজটা দেখো 330 পার্টস পার 1000। এই মরু সাগরের মোটামুটি অংশটা এরকম একটি স্থানে আমরা দেখতে পাবো। এখানে এত ছোট ম্যাপে তোমরা বুঝতে পারবো না, ওয়ার্ল্ড ম্যাপে দেখে নিতে পারো যদি চাও। মরু সাগর ছোট্ট জায়গা এবং ছোট্ট আবদ্ধ একটি অংশ জলভাগ, এবং ভীষণই মানে এতটাই লবণতা বেশি এই অঞ্চলে যে সব কিছু এখানে ভাসমান অবস্থায় থাকে। কেন? কারণ ভাসমানতার তত্ত্ব আমরা যখন আইসোস্ট্যাসি পড়েছি আগে, আমরা জানি যে ভাসমানতার তত্ত্বে কী বলে যে একটা প্রেশার মানে যতটা নিচের দিকে যাবে আন্ডার দ্য ইম্প্যাক্ট অফ গ্র্যাভিটি, ততটাই কিন্তু নিচ থেকে ওপরে ঠেলা হবে, এবং যার ফলটা কী হবে যে একটা ব্যালেন্স মেনটেন করে ভাসমান অবস্থায় একটা জিনিস থাকবে, অর্থাৎ সে বায়ান্সিটাকে মেনটেন করবে। এক্ষেত্রে লবণতা এতটাই বেশি যে কোনো জিনিস কিন্তু এখানে ডুবতে পারে না। ওই জন্য সব জিনিসই বলা হয় মরুসাগর বা ডেড সিতে কিন্তু ভাসে। লবণতা এতটাই বেশি যে যতটা যে কেউ যদি সেখানে গিয়ে ডোবারও চেষ্টা করে বা সে যদি নিজেকে নিমজ্জিত করে ফেলতে চায় বা কিছু যদি তুমি সেখানে ডোবাতে চাও, তাহলে নিচ থেকে লবণ কিন্তু তাকে ঠেলে তুলে ব্যালেন্স করে দেবে। তো এই জিনিসটা কিন্তু আছে। আর নর্মাল ট্যাপ ওয়াটার অর্থাৎ যে কলের জল, আর এছাড়া যে প্রিমিয়াম বটলড ওয়াটার, আমরা যে মিনারেল ওয়াটার খাই সেটা যদি একটু দামি কোয়ালিটির হয় তাহলে দেখো যথাক্রমে 0.8 পার্টস পার 1000 এবং 0.3 পার্টস পার 1000। তোমাদের আগেই উল্লেখ করেছিলাম আগের ভিডিওতে পার্টস পার 1000 এর সিম্বলটা দেখে নাও, তাহলে তোমাদের এখানে বুঝতে ক্লিয়ার হবে। নেক্সট স্লাইডে আসি। এখানে একটা পার্সেন্টেজ কম্পোজিশন অফ সল্টস ইন দ্য সি ওয়াটার। আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম যে বিভিন্ন ধরনের সল্ট থাকে, তার মধ্যে দেখে নাও সর্বাধিক থাকে হচ্ছে ক্লোরাইড সল্ট। এখানে একটা সূচক দেওয়া আছে বা একটা ইন্ডেক্স আছে, এবং দেখো সর্বাধিক হচ্ছে ক্লোরাইড সল্টস, তারপরে তোমার সোডিয়াম, যথাক্রমে ম্যাগনেশিয়াম, সালফেট, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং মানে অ্যান্ড আদার্স, তুমি বলতে পারো পটাশিয়াম অ্যান্ড আদার্স। তো এটা কিন্তু জেনারেল একটা সূচক হিসেবে উল্লেখ করা আছে যে কোন কোন সল্টস বা দ্রবীভূত যে লবণাত্মক যে পদার্থগুলো সেগুলো কিন্তু উপস্থিত আছে, সেটা কিন্তু এখানে দেখানো আছে। নেক্সট, এখানে এবারে আমরা যেটা বলেছিলাম যে এখন আমরা আস্তে আস্তে দেখব যে সমুদ্র জলের যে লবণতা তার উল্লম্ব এবং অনুভূমিক বণ্টন। তো সমুদ্র জলের লবণতার মানে ফার্স্টেই দেখো হরাইজন্টাল স্যালিনিটি ভেরিয়েশন, মানে একটা সমুদ্র জলের লবণতার ক্ষেত্রে তার অনুভূমিক বণ্টন সম্বন্ধে কিন্তু এখানে উল্লেখ করা আছে, এবং কয়েকটা সাগরের নাম এখানে দেওয়া রয়েছে আর কি। জাস্ট একটু দেখে নাও। যেমন এখানে খুব সুন্দর করে একটা উদাহরণ আছে, রেড সি, লোহিত সাগর। অ্যাভারেজ স্যালিনিটি গড় আমরা জানি গড় সমুদ্র জলের লবণতা কত ছিল, 35 পার্টস পার 1000। এখানে 40, তার মানে অ্যাভারেজের থেকে বেশি।
কেন বেশি? হাই ইভাপোরেশন, বাষ্পীভবনের হার বেশি, প্রেসিপিটেশন বা অধক্ষেপণের হার কম। বল্টিক সাগরে ভীষণই কম স্যালিনিটি। কেন? কারণ বল্টিক সাগরে আমরা কিছুক্ষণ আগে উল্লেখ করলাম যে প্রচুর নদী এসে সেখানে কিন্তু পতিত হয়, প্লাস বাষ্পীভবনের হারও তুলনায় কম। ক্যারিবিয়ান সাগর, ক্যারিবিয়ান সাগরের ক্ষেত্রে একটু যদি দেখিয়ে নিই আগের ম্যাপটায়, যদি আগের বা দুটো স্লাইড আগে যদি যাই, এই ক্যারিবিয়ান সাগরের যে আশেপাশে যে অঞ্চলটা এবার একটু দেখে নিই আমরা। ক্যারিবিয়ান সাগরের ক্ষেত্রে দেখো এখানে দেখো যে স্যালিনিটি যেটা আছে সেটা 36 পার্টস পার থাউজেন্ড, আমরা অলমোস্ট নিয়ার টু অ্যাভারেজ, স্টেবল বলা আছে, কারণ সেখানে মোটামুটিভাবে দেখতে পাচ্ছি যে ব্যালেন্সড আমাদের বাষ্পীভবন এবং অধক্ষেপণের হার মোটামুটি ব্যালেন্স। ভূমধ্যসাগর কিন্তু দেখো বেশি। ভূমধ্যসাগরের অবস্থানটা একবার দেখে নিই, তাহলে চট করে আমরা বুঝতে পারবো। ভূমধ্যসাগর হচ্ছে এক্স্যাক্টলি এখানে, এটা হচ্ছে ভূমধ্যসাগর। এবার ভূমধ্যসাগরে কেন বেশি বুঝতেই পারছো, আটলান্টিকের সঙ্গে এখানে তোমার জিব্রাল্টার প্রণালীর মধ্যে দিয়ে শুধু অল্প সরু একটা প্যাসেজ যেখান দিয়ে আটলান্টিকের জল এখানে প্রবেশ করে, আদারওয়াইজ তুমি দেখো চারপাশে স্থল এবং এখানে জল, অর্থাৎ চারিদিক দিয়ে কিন্তু স্থলভাগ দ্বারা বেষ্টিত হয়ে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গড় স্যালিনিটি কিন্তু কম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল অ্যাপ্রক্সিমেটলি তোমার উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে পড়ে, এবং যে কারণে কিন্তু এখানে বাষ্পীভবনের হার কিন্তু ঘনীভবনের হারের থেকেও বেশি হয়, এবং কিছুটা তো আবদ্ধ বটেই। আর্কটিক সাগর বা মহাসাগরের ক্ষেত্রে এখানে যেটা হয় সেটা হচ্ছে আর্কটিক সাগরের উপস্থিতিটা একবার একটুখানি দেখে নিই চট করে। এই যে আরও উত্তর দিকে, এখানে ম্যাপটা যেহেতু একটু মানে আর্টিফিশিয়ালি বানানো হয়েছে, এখানে একটা প্রপার ওয়ার্ল্ড ম্যাপ নয়, পরে আমরা আসবো। এই যে পোর্শনগুলো আছে উত্তরের দিকে আর্কটিক সাগরের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে এখানে আমরা জানি যে এই হিমশৈল ভেসে আসে, পরে এখানে কিন্তু মানে গলিত অর্থাৎ বরফ গলা জলের যে যোগান সেটা কিন্তু বেশি হয়, এবং আগে আমরা কি পড়েছি, বরফ গলা জলের যোগান যদি কোথাও বেশি থাকে তাহলে সেখানে কিন্তু লবণতা হ্রাস পায় বা কমে যায়। আচ্ছা, এবারে যেটা আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে লবণতার অনুভূমিক বন্টন, প্রথমত অক্ষাংশগত বন্টন, আমরা কিছুটা আঞ্চলিক বন্টন দেখলাম, অক্ষাংশগত বন্টনটা এবার একটুখানি দেখার প্রয়োজন আছে। অক্ষাংশগত বন্টনের ক্ষেত্রে একটু দেখো, অক্ষাংশের সাথে সাথে লবণতার হারের ফারাক। এখানে এই যে অনুভূমিক যে এক্স অ্যাক্সিসে, সেখানে 0 ডিগ্রি ইকুয়েটর, 20 ডিগ্রি উত্তর দক্ষিণ, 40 ডিগ্রি উত্তর দক্ষিণ, 60 ডিগ্রি উত্তর দক্ষিণ এবং 80 ডিগ্রি উত্তর দক্ষিণ দেখানো আছে। আর এখানে স্যালিনিটি বা লবণতার হারটা দেখানো রয়েছে 0 থেকে শুরু করে 15 পার্টস পার থাউজেন্ড, 30 পার্টস পার থাউজেন্ড, আমরা জানি যে অ্যাভারেজ স্যালিনিটি হচ্ছে 35, আর এখানে হচ্ছে 45 পার্টস পার থাউজেন্ড ম্যাক্সিমাম স্যালিনিটি গড়ে। এখানে তোমার বুঝতেই পারছো এখানে একটা অ্যাভারেজ ভ্যালু কিন্তু দেখানো রয়েছে। প্রথমেই দেখে নাও যে এখানে 0 ডিগ্রি ইকুয়েটর স্যালিনিটি বেশি। আচ্ছা, 20 ডিগ্রি মানে এটা নিরক্ষীয় অঞ্চল, এটা হলো ক্রান্তীয় অঞ্চল। ক্রান্তীয় অঞ্চলে দেখো স্যালিনিটি কিন্তু নিরক্ষীয় অঞ্চলের তুলনায় বেশি, কারণটা আমরা প্রথম ভিডিওতে বলে দিয়েছি, কারণ এখানে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি হলো, যেহেতু বৃষ্টিপাত হতেই থাকে, সেই জন্য এখানে স্বাদু জলের যোগান বেশি হয় বলে এখানে কিন্তু স্যালিনিটি বা লবণতাটা কমে যায়। এখানে দেখো ক্রান্তীয় অঞ্চলে সারা বছর তো বৃষ্টি হয় না, যে কারণে বাষ্পীভবনের হার বেশি, অথচ সারা বছরে কিন্তু ফ্রেশ ওয়াটারের যোগান সেই তুলনায় নিরক্ষীয় অঞ্চলের তুলনায় কম, তাই এখানে লবণতার হারটা কিন্তু বেশি। এবার যদি আমরা চলে আসি 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রির ভেতরে, এখানে দেখো ধীরে ধীরে কিন্তু বাষ্পীভবনের হার কমছে, এবং তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাবো যে লবণতাও কিন্তু কমছে। 60 ডিগ্রির আশেপাশে গিয়ে বাষ্পীভবনের হার আরও কম, ঠিক আছে, এবং যে কারণে লবণতার হারও কম। এবং বুঝতেই পারছো মেরুপ্রায় অঞ্চলে আমরা কিছুক্ষণ আগে উল্লেখ করেছি যে স্বাদু জলের যোগান বেশি, কারণ বরফ গলা জলের উপস্থিতি বেশি, আর তার ছাড়া বাষ্পীভবনের হার কম, ফলে সব মিলিয়ে কিন্তু এই অংশ দেখতে পাবো যে লবণতার অনেকটা কিন্তু কম। এটাও কিন্তু মোটামুটি আমি বলে দিলাম যে অক্ষাংশের পার্থক্যে কিন্তু কিভাবে লবণতার হারের কিন্তু ভেরিয়েশন হয়। তবে একটু যদি আমরা একটু কনসেন্ট্রেট করে দেখতে চাই, তাহলে সবসময় মাথায় রাখবে যে লবণতার ম্যাক্সিমাম হার তুমি দেখো এখানে 20 ডিগ্রিতে আছে অ্যাপ্রক্সিমেটলি, এবং দেখো 40 ডিগ্রি বরাবর অল্প করে কমে আসছে। তাহলে এটা কিন্তু আমি বলতে পারি যে 15 ডিগ্রি উত্তর দক্ষিণ বলো থেকে 40 ডিগ্রি উত্তর দক্ষিণের ভেতরে, তার মানে গড়ে 0 ডিগ্রি থেকে কিন্তু 0 ডিগ্রির পর ধরো 10-15 অ্যাপ্রক্সিমেটলি যদি মাঝামাঝি আসি, ধরো 10, তাহলে 10 তুমি ধরে রাখো। 10 ডিগ্রি উত্তরের পর থেকে তুমি এটা অ্যাভারেজ আমরা ধরে নিতে পারি যে 15 ডিগ্রিজ টু 40 ডিগ্রিজ নর্থ সাউথ কিন্তু সর্বাধিক লবণতা আমরা দেখতে পাবো। অবশ্যই দক্ষিণ গোলার্ধে একটু চেঞ্জ হবে, গড় লবণতার পরিমাণ একটু বেশি বাড়তে পারে উত্তর গোলার্ধের তুলনায়, কারণ মাথায় রাখতে হবে যে দক্ষিণ গোলার্ধের স্থলভাগও কম, সেই তুলনায় নদীর পরিমাণ কম, স্বাদু জলের যোগান কম, সেই হিসেবে আমি একটা অ্যাভারেজ তোমাদেরকে এখানে বলে রাখলাম। তো মোটামুটিভাবে এটা ছিল আমাদের মানে যে
অনুভূমিক বন্টনের প্রথম পার্টটা, যেটা হচ্ছে অক্ষাংশের ভিত্তিতে বন্টন। এছাড়াও ধরে রাখো, যেমন এখানে আমরা আগের যে স্লাইডটা ছিল সেখানে আমরা পেয়েছিলাম অক্ষাংশের ভিত্তিতে, তেমনি বিভিন্ন সাগর মহাসাগরগুলিতেও কিন্তু আমরা দেখতে পাবো যে অনুভূমিকভাবে কিন্তু হরাইজন্টাল স্যালিনিটি ভেরিয়েশন আছে। এগুলো কিন্তু মূলত কিছু কিছু লবণাক্ত অঞ্চলের কথা দেখানো রয়েছে আর কি। বেসিক্যালি আঞ্চলিক বন্টন যদি দেখতে চাই সাগর মহাসাগরের বেসিসে, তোমরা একটু খেয়াল করে দেখে নাও, এখানে একটা সূচক দেখানো আছে এবং সূচকে যেমন এই সমস্ত জায়গাতে দেখো স্যালিনিটি প্রচণ্ড বেশি, তুলনায় কিন্তু দেখো অনেক কম হচ্ছে। দেখো এখানে কোস্ট বা যে অংশ, এটা যদি মন দিয়ে খেয়াল করি যা পড়লাম, দেখো এই সমস্ত জায়গাগুলো উপকূলবর্তী অংশ, সব থেকে কম স্যালিনিটি এইসব পোর্শনগুলোতে আমরা পাচ্ছি অনুভূমিকভাবে। দেখে নাও আঞ্চলিকভাবে সাগর মহাসাগরগুলোর ক্ষেত্রেও স্যালিনিটির একটা ভেরিয়েশন হচ্ছে। যেমন এই তোমার আটলান্টিক মহাসাগর দেখো, সব জায়গায় কিন্তু তার লবণতা সমান নয়। ইভেন প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রেও সব জায়গায় লবণতা সমান নয়, ভারত মহাসাগরের ক্ষেত্রেও সব জায়গায় লবণতা সমান নয়। বুঝতেই পারছো যেখানে স্বাদু জলের যোগান আছে, তুমি যদি ভারতবর্ষের উদাহরণ দেখো, যে জিওগ্রাফি আমাদের সব থেকে বেশি জানা, এই অংশে দেখো জলের যোগান আসছে, নদী এসে পড়ছে, দেখো লবণতা কম হয়ে যাচ্ছে। পূর্ব দিকে আমরা জানি ইয়াংসি কিয়াং বড় বড় সব নদী, হুয়াংহো সব এসে পড়ছে, দেখো লবণতা কম হয়ে যাচ্ছে। আচ্ছা, এইগুলোতে দেখো মাঝের পোর্শনগুলোতে লবণতা বেশি থাকছে। অনেক ফ্যাক্টরস কিন্তু কাজ করে। আবার দেখো আটলান্টিকের যত আমরা উত্তর দিকে যাচ্ছি সেখানে কিন্তু লবণতা একটা পোর্শনের পর গিয়ে আবার কম হয়ে গেছে। তো এরকম এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাবো অনেক ক্ষেত্রেই। তো আঞ্চলিক বন্টনগত কিন্তু একটা পার্থক্য আছে, সেটা সাগর মহাসাগরগুলির ক্ষেত্রেও। কারণ এখানে খেয়াল রাখতে হবে, প্রতিটি সাগর মহাসাগর তাদেরও কিন্তু আমরা জানি যে তারাও মানে তাদের ভেতরেও কিন্তু ক্রান্তীয় অংশ, নিরক্ষীয় অংশ, ক্রান্তীয় অংশ, নিরক্ষীয় অংশ, নাতিশীতোষ্ণ বা উপক্রান্তীয় অঞ্চলগুলো এবং মেরু অঞ্চলগুলো থাকে। কাজে শুধু তো স্থলভাগের উপরে তোমার অক্ষাংশগত অবস্থার প্রভাব পড়ে না, বা সূর্যের বাষ্পীভবন বা অধক্ষেপণের প্রভাব পড়ে না, মহাসাগরগুলোর উপরেও কিন্তু পড়ে। যে কারণের জন্য বিভিন্ন মহাসাগর সেখানে কোথায় নিরক্ষীয় অঞ্চলের মানে সেই মহাসাগরটি নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল এবং মেরু অঞ্চলে কিন্তু আলাদা আলাদা লবণতার পার্সেন্টেজ লক্ষ্য করা যাবে। এবং প্রিন্সিপাল একই থাকছে, যে ফ্যাক্টরসগুলো নিয়ন্ত্রণ করে জেনারেল জলের লবণতাকে, বিভিন্ন সাগরের জলের লবণতার বন্টনও কিন্তু সেই একই ফ্যাক্টরসগুলো নিয়ন্ত্রিত করতে সক্ষম। ঠিক আছে, নেক্সট স্লাইডে আমরা দেখব যে সমুদ্র জলের উল্লম্ব বন্টন সম্বন্ধে, তবে সেটা নেক্সট ভিডিও থেকে আমরা দেখব।